মোস্তফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ এখানে সমবেত হয়েছেন সব স্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দেশের বরেণ্য জন থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ, শিল্পী, সাহিত্যিক, শিল্পবোদ্ধা, শিল্প উপভোগকারী সব স্তরের মানুষ এখানে এসেছেন এই বরেণ্য গুণী এবং অভিভাবককে শেষ শ্রদ্ধা জানাতে। শিল্পী মোস্তফা মনোয়ার তার ৯০ বছর পেরোনো কর্মময় জীবনে ছোঁয়া রাখেননি দেশের শিল্পকলার জগতে এমন কোনো শাখা নেই। এই বৈচিত্র্যময় প্রতিভার অধিকারী, গুণী কিন্তু সরল মানুষ, সরল ব্যক্তিত্ব, যিনি শিশুর সঙ্গে মিশতেন শিশুর মতো, তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছে শিশুরাও, শিশু সংগঠকরাও এসেছেন। দেশের নাট্যজন, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে শিল্প সংগঠকেরা, গণমাধ্যম ব্যক্তিত্বরা। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরা দাঁড়িয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী। আমরা তার সম্পর্কে, শিল্পী মোস্তফা মনোয়ার সম্পর্কে আমাদের মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইব। আমরা এখানে মোস্তফা মনোয়ার, যিনি আমাদের শিল্পকলার সম্মানিত অভিভাবক এবং শিক্ষক, তার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছি। আমরা এই গুণী মোস্তফা মনোয়ার সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আমরা তো নিঃসন্দেহে বাংলাদেশে একজন অত্যন্ত প্রকৃতিচষা মানুষ, আলোকিত মানুষ, যিনি এই জায়গাটা একটু খালি দীর্ঘদিন তার শিল্পকর্মে এবং বাংলাদেশের নানা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে আজকে আমরা হারালাম। তার সমস্ত জীবনে তার কর্ম দিয়ে, তার সৃষ্টিশীলতা দিয়ে একটা দারুণ ছাপ রেখে গেছে। আমি কয়েকদিন আগেই হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। আমি মনে করি যে তার সৃষ্টিশীল জীবন যেটা, সেখান থেকে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে। সেখান থেকে তারা জানাশোনার ভেতর দিয়েই একটা সুস্থ সাবলীল সংস্কৃতির চর্চা করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবে। আমি তার শান্তি কামনা। এমন বরেণ্য গুণীদের কীর্তি ধরে রাখা বা পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের একটি দায়িত্বের কথা আমরা জানি। আপনাদের পরিকল্পনার কথা যদি বলেন। শিল্পকলার মহাসচিব আছেন এখানে। বাংলাদেশের যারাই বরেণ্য ব্যক্তিবর্গ, যাদের সমাজে নানাভাবে অবদান আছে, তাদের এই অবদানকে ধরে রাখার জন্য শিল্পকলার একটা বিশেষ উদ্যোগ আছে। ইতিমধ্যে বলা হয়েছে যাতে তার শিল্পকর্ম এবং তার অবদান সবকিছুকে আমরা এখানে সংরক্ষণ করতে পারি, যেটা দেখে আমাদের আগামী ভবিষ্যতের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে। অনেক ধন্যবাদ। আমরা এবার শিল্পকলা একাডেমির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, আমরা তার কাছে জানতে চাইব। আজকে আমরা আমাদের দেশের বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে আমরা হারিয়েছি। মোস্তফা মনোয়ার শুধু যে চিত্রশিল্পী তা কিন্তু নন, তিনি কিন্তু আমাদের সংস্কৃতি জগতের প্রতিটা ক্ষেত্রে কাজ করেছেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির যে সৃষ্টি হলো, সেই তার পেছনে কিন্তু তার বিরাট অবদান। এবং আমাদের শিশু কিশোরদের মনোজগৎ বিকাশের জন্য পাপেটের প্রবর্তক তিনি অনেক অনুসারী এবং অনুকারক তৈরি করেছেন এদেশে, এবং সারা জীবন ধরে তিনি এদেশের শিল্প সাহিত্যকে লালন করেছেন এবং সেই লালন করেছেন, পালন করেছেন এবং মানুষের কাছে নিয়ে গেছেন। ঢাকা শহরের বিভিন্ন নান্দনিক যে ভাস্কর্য, তার পেছনেও তার অনেক অবদান আছে এবং সারা জীবন তিনি প্রগতির পক্ষে, মানুষের পক্ষে কাজ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার স্মৃতি ধরে রাখার জন্য মোস্তফা মনোয়ারের শিল্পকর্মগুলো সংরক্ষণ করবে এবং প্রতি বছর তার জন্ম মৃত্যু দিবস আমরা পালন করব, তার সৃষ্টি নিয়ে গবেষণা করব। এটি হলো আমাদের প্রত্যয়, তার স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা। এবার আমরা কথা বলবো বরেণ্য চিত্রশিল্পী মনিরুজ্জামানের সঙ্গে। আমার মনে হয় অনেক সময় কমপ্লিট লোক বললে একজন শিল্পর দিকে ইউরোপে আছে ডাভিঞ্চি, তার 14টা ইয়া ছিল আর কি, সব কিছুই। আর আমাদের বাংলাদেশে আমি বলবো যে মোস্তফা মনোয়ার আমার টিচার। আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে, উনি কলকাতা থেকে আসলেন এবং ওনার যে আইডিয়া তখনকার সময় বিরাট অন্যরকম আইডিয়া ছিল। এবং জল রং, উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন
এবং খালি জল রং না, উনি তেল রং, জল রং আর্টিস্ট, তো তার আর্ট ছাড়াও উনি রবীন্দ্রসঙ্গীতের একদম অথরিটি বলতে হবে। তারপর তার নাটক, তারপর যে এই যে বিভিন্ন ধরনের জিনিস, তারপরে ইয়া ছিল তারা যে প্রেজেন্ট ইন্টেলিজেন্ট, এইটা পাওয়া যায় না। দুইটা শাড়ি দিলে একটা স্টেজ বানিয়ে দিত উনি। তো আমি অনেক ছবি আঁকছি ওনার সাথে, স্পেনও গেছে আমার বাসায় উনি। একটা ব্রাশ আমার লুপ ছিল ওই আঁকতে, ওই ব্রাশ পাওয়া যেত না। আমার একদিন কাজ ছবি আঁকতাম, তো ওর ব্রাশটা নিবে, নিয়ে নাও। 40 বছর পরে আমার বাড়িতে স্পেনে ওই ব্রাশটা আমার টেবিলে দেখলো হঠাৎ করে, টেবিল, এটা আরে এটা তো আমার ব্রাশ। তারপর আমি ড্রাইভ তলে ধরে নিয়ে গেছি, সেভিয়া বহু জায়গায় নিয়ে গেছি। তো আমি খুব প্রাউড যে এরকম একজন শিল্পী সান্নাত দেব মানে সঙ্গে কাজ করতে পারছি, এবং অনেক আমি পাইছি ওনার কাছ থেকে। এবং এই যে তারপর মানুষ হিসেবে তো অপরূপ মানুষ ছিল উনি। অনেক ধন্যবাদ চিত্রশিল্পী মনিরুল ইসলাম আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা এবার বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ তার সঙ্গে কথা বলবো। আমরা জানি যে শিল্পী মোস্তফা মনোয়ার নাট্য জগতেও তার অবদান, তার সৃষ্টিশীলতা দিয়ে, উদ্ভাবন দিয়ে। আমরা জানতে চাইবো আপনার কাছে। উনি তো আমাদের গুরু, আমাদের নাটকের গুরু, শিল্পের সব শাখার গুরু। আমার সুযোগ হয়েছে ওনার সঙ্গে কাজ করার, সেটা বাংলাদেশ টেলিভিশনের বাইরেও মঞ্চে। আমি একটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা একসঙ্গে ছিলাম। তখন আমি একটি নাটক লেখা শুরু করি, ওনার তত্ত্বাবধানে উনি এটা পরিচালনা করবেন, পশ্চিমের সিঁড়ি। নাটকটি লেখা শেষ হয়েছিল, মহড়াও শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত অভিনয় করতে পারিনি, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আমরা কিন্তু এই নাটকটি প্রদর্শনী করেছি ওনার তত্ত্বাবধানে। উনি জল রঙে তো অসাধারণ, আর ভিজুয়াল আর্টে আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে ওনার জুরি কজন আছে এটা আমার ঠিক জানা নেই। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ টেলিভিশন আসলো, তখন কিন্তু মানে কারোরই কোনো ধারণা ছিল না যে টেলিভিশনের স্ক্রিপ্টিং কেমন হবে, এটার ভিজুয়ালটা উনি আর্ট কলেজে একটা কলকাতা আর্ট বিশাল ছায়া দিয়েছেন আমাদের। আমরা এবার বরেণ্য আবৃত্তি গুণী, আবৃত্তির শিক্ষক, প্রশিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, তার কাছে এই মহান গুণী মোস্তফা মনোয়ার সম্পর্কে জানতে চাইব। মোস্তফা মনোয়ার আসলে শিল্পের ক্ষেত্রে বিপুল বৈভবের একজন মানুষ ছিলেন। শিল্প বলতে নানাবিধ শিল্প মাধ্যম, উনি নাটক, সেক্ষেত্রে তার অবদান অসাধারণ, যেটা টেলিভিশন এবং চলচ্চিত্র। এর বাইরে পুতুলের যে ব্যাপারটি আছে, শিক্ষামূলক অবস্থানে পুতুল নাচের ব্যবহার করেছিলেন এবং এটা অসাধারণ। আমার সবসময় মনে হয় যে তার মধ্যে ভিন্ন ভিন্ন ধারার যে শিল্প মাধ্যম, সেই মাধ্যমে তিনি সৃষ্টিশীল ছিলেন, তার তত্ত্বীয় জ্ঞান অসাধারণ ছিল এবং প্রায়োগিক সৃষ্টিশীল জ্ঞান অসাধারণ ছিল। কাজেই সার্বিক যে এই মানুষটির কথা যখন আমি ভাবি, তখন আমার কাছে মনে হয় যে অসাধারণ একজন শিল্প মানব। এই কথাটা আমার মনে হয় আমাদের দেশে শুধুমাত্র মোস্তফা মনোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমার শেষ কথাটা হচ্ছে এই, তিনি এখন নেই, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা শিল্পী মোস্তফা মনোয়ার সম্পর্কে বরেণ্য গুণীদের কথা শুনলাম। আমরা জানি যে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন, শোক জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সারা দেশের মানুষ শোকগ্রস্ত এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এবার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বরেণ্য আবৃত্তি শিল্পী, নাট্যজন, শিক্ষক, প্রশিক্ষক, আমরা তার কাছে জানতে চাইব। আমার সাথে তো তার অনেক আগে থেকেই সংযোগ
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে উনি ছিলেন আমাদের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন থেকে আসলেন এবং তার অনুপ্রেরণায় এবং তার নির্দেশনায় নানান রকমের কোর্স আমরা ওখানে করেছি এবং টেলিভিশন নাটকের কোর্স এবং নানান রকমের যে মানে নতুন নতুন মানে সৃজনশীল যে কোর্সগুলো সেগুলো ওনার মাধ্যমে। আর তারপরে তিনি এমন একটা সৃজনশীল নন্দনতাত্ত্বিক যে কথাবার্তা রবীন্দ্রনাথ নিয়ে কবি কামরুজ্জামান ভূঁইয়া সহসভাপতি এবং সেটা সহসভাপতি আজও মনে আছে। শ্রদ্ধা নিবেদন করছেন। চারণ পাপেটের কাজে মানে ট্রেনিংও দিয়েছি আমি ওনার ওখানে গিয়ে। তো আজ তার কথা ভুলবার না, এত তার সাহচর্য পেয়েছি, তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা দেখতে পাচ্ছি মোস্তফা মনোয়ারের কাজী তামান্না পাপেট এবং শিল্পের কথা গোলাম সবাই রব্বানী বলছেন এবং তার বাংলাদেশের মধ্যে দিয়ে বিশিষ্ট যিনি সাহিত্যিক শিশুদের জন। মধ্যেও সমান জনপ্রিয় ছিলেন। আমরা এবার রামেন্দ্র মজুমদার বরেণ্য নাট্যজন, আমরা তার কাছে আমাদের গুণী মহান শিল্পী মোস্তফা মনোয়ার সম্পর্কে তার কথা জানতে চাইব। মোস্তফা মনোয়ারের তুলনা কেবল মোস্তফা মনোয়ারই, তার মতো এত বহুমুখী শিল্প স্রষ্টা সত্যিই বিরল। তিনি একদিকে যেমন চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, জল রঙে তার যেই অবস্থান সেটা কেউ তাকে সরাতে পারবে না। অন্যদিকে তিনি শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে টেলিভিশনের ক্ষেত্রে সেটা তিনি অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন এবং পাপেটকে সমাজতান্ত্রিক নতুন গৌরব দিয়েছেন এবং তার নিজের সৃষ্টিশীলতা দিয়ে কত কাজ তিনি পাপেট নিয়ে করেছেন এবং যখন যেটা করেছেন একান্ত চিত্তে বঙ্গরঙ্গ নাট্যদল দক্ষতার সঙ্গে আসিফ কাজটা করেছেন। বঙ্গরঙ্গ নাট্যদলের পক্ষে আসিফ মুনির অতুলনীয় প্রিয় মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন তার যে শূন্য জায়গা এটা কিন্তু সহজে পূরণ হবার নয়, তার প্রতি গভীর শ্রদ্ধা। আমরা এবার কথা বলছি যে চিত্রশিল্পী আপনার সঙ্গে। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলাম। তিনিও বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন তো পালন করে বাংলাদেশ টেলিভিশনকে বিশ্বের দরবারে অন্য মাত্রায় নিয়ে গেছেন। মোস্তফা মনোয়ার স্যারের আসলে তার গুণের কথা বলে তো শেষ করা যাবে না। তার বাংলাদেশ টেলিভিশনে নাটক মুখরা নমন বশীকরণ এবং আরও অন্যান্য যে অনুষ্ঠান আদি ছিল সে দর্শক মহলে বিপুল জনপ্রিয় ছিল। এছাড়া পাপেট শোকে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছেন। আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতদূর দেখেছি যে তার সমকক্ষ এই এশিয়া মহাদেশে অন্তত আমি কারোর নাম শুনিনি। এখানে দেখতে পাচ্ছি দেশীয় বরেণ্য আর গুণীরা রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জনাব তারিক আনাম খান। আমরা তার কাছে জানতে চাইব পারিবারিক স্বজন এবং বরেণ্য নাট্যজন তারিক আনাম খান, তার কাছে জানতে চাইব আমাদের মহান গুণী মোস্তফা মনোয়ার সম্পর্কে। মোস্তফা মনোয়ার আমার সঙ্গে পারিবারিক সম্বন্ধটা অনেক পরে। প্রথমে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে শিল্পের, নাটকের, মঞ্চের মানুষ হিসেবে। আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে ফিরে আসার পরে তার সঙ্গে কাজ শুরু করেছিলাম। সেটা হচ্ছে 80 দশকের দিকে, 80 দশকের শুরু, 80-তে। কারণ ছিল হচ্ছে যে নাচের টিমের কাজ হতো এখানে, সেখানে টেকনিক্যাল লোক দরকার, অর্থাৎ সেট, লাইট, কস্টিউমের জন্যে। এইটা ওনার বড় উপলব্ধি ছিল যে মঞ্চ প্রক্রিয়াটা আসলে সমস্ত কিছু নিয়ে হয়, শুধুমাত্র পারফরমেন্স না। সেট সাহায্য করে, লাইট সাহায্য করে, ব্যাকগ্রাউন্ড সাহায্য করে, সেইভাবে। তো আমরা পড়াশোনা করে আসার পরেও আমি দেখলাম যে উনি তো আমাদের থেকে আরও বেশি জানে। আমরা তো আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে এসেছি, কিন্তু উনি সমস্ত কিছু ওনার পায়ের কাছে বসে আসলে অনেক কিছু শিখেছি। আসলে নন্দন তত্ত্ব যেটা বলে অ্যাস্থেটিক্স, উনি বলতেন যে শিল্প কিন্তু ক্ষুণ্ণবৃত্তি নিবারণের জন্য নয়, শিল্প মানুষের মনের ক্ষুধা মেটায়। উনি বারবার বলতেন একটা কথাই যে
একটা কবিতা আছে, জোটে যদি একটি পয়সা অন্ন কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি 2টি পয়সা ফুল কিনে হয়ে অনুরাগী। এটা খুব সম্ভবত গোলাম মোস্তফা ওনার পিতার লেখা। এই ফুলটা উনি বলতেন এই ফুল হচ্ছে শিল্প। এই শিক্ষাগুলো উনি ছড়িয়েছেন, মানে আমি কি বলবো, মানে এত সব্যসাচী প্রতিভা। একমাত্র বোধহয় আমি ওনাকে লিখতে দেখিনি, তাছাড়া উনি সমস্ত কিছু জানতেন। উনি সঙ্গীত নির্মাণ করতে পারতেন, নিজে গাইতে পারতেন, রবীন্দ্রনাথ সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ছিল তার। শেক্সপিয়ারের প্রথম নাটক টেমিং অফ দ্য শ্রু, যেটা মুনির চৌধুরীর অনুবাদ, মুখর রহমানের বশীকরণ, সেই 67-68 দেখেই তখন টেলিভিশনে প্রচারিত করেছে। এইরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। রক্তকরবীর মতো প্রযোজনা করেছেন, যেটা দেখে আপনারা জানেন যে সত্যজিৎ রায় পর্যন্ত মুগ্ধ হয়ে সেটা বলেছিলেন যে অসাধারণ প্রযোজনা। উনি কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করা, কলকাতা আর্ট কলেজের গোল্ড মেডালিস্ট। সত্যজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাকে জানার জন্য, শ্রদ্ধার জন্য, পেন্টিং দেখানোর জন্য। তখন উনি পাতা উল্টে বলে স্কেচগুলো দেখেছিলেন, স্কেচ দেখে বলছেন এগুলো তুমি করেছো? হ্যাঁ, তোমার এই হাতটা খুব ভালো। এটা অদ্ভুত ধরনের সাংস্কৃতিক পরিবার এবং মানে বহু ধার একজন মানুষ, যিনি মানে এরকম একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে মূল্য দিতে পারিনি। আমরা আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল। শেষমেশ যদি বলি পাপেট থিয়েটার নিয়ে তিনি যা করে, আমিও কাজ করেছি পাপেট থিয়েটার নিয়ে। এই শিশু একাডেমির একটা ছবিতে, সেখানে আমি দেখেছি, পাশে ছিলাম তাকে সাহায্য করার জন্য। সেট বানিয়েছেন এত মগ্ন একজন শিল্পী যে ক্যামেরা রোল করছে, তখন ওই 35-এ শ্যুট হতো আর কি। হঠাৎ করে রোল করার সঙ্গে সঙ্গে কোনো কিছু খেয়াল নাই, কিন্তু রং নিয়ে ঢুকে গেছে সেটের মধ্যে, ঢুকে সেট ঠিক করছে। আমি বললাম স্যার আপনি কী করলেন? ও আচ্ছা রোল চলছে না, ওইটা রংটা ঠিক করলাম আর কি। এত মগ্ন শিল্পের মানুষ আসলে আমি জীবনে খুব, এত বিনয়ী একজন মানুষ। এবং আমাদের নাট্যকেন্দ্রের সঙ্গে অনেক সম্পৃক্ততা ছিল, অনেক প্রদর্শনী দেখেছেন। আমার একটি নাটকে তিনি পোস্টারও করে দিয়েছিলেন ক্রুসিবল আর্থার মিলারের, সেগুলো সঞ্চয় আছে। জনাব আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনে জনাব মোস্তফা মনোয়ারের দীর্ঘদিনের সঙ্গী, আমরা তার কাছে জানতে চাইব। আসলে আমি তো টেলিভিশনে জয়েন করেছিলাম 68-এ, তখন পাকিস্তান টেলিভিশন। মোস্তফা মনোয়ার সাহেবের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। মোস্তফা মনোয়ার সাহেবের উল্লেখযোগ্য 2টি নাটক বলতে হয়, একটি হলো মুখর রমণী বশীকরণ, সেটা পাকিস্তান আমলে, আর উনি পরে করলেন রক্তকরবী, সেটা হলো রামপুরা টেলিভিশন। তো দুটোতেই আমি ওনার সঙ্গে ছিলাম। ওটাতে আমি দেখতাম, তখন আমি ওনার সহকারী হতে পারি নাই। পরবর্তীকালে উনি আমাকে নিলেন। এটা হলো রক্তকরবী। এটা শুটিং হতো রাতের বেলা, মানে সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেলে 12টার পরে সেট, উনি সেট লাগাতেন, উনি সেটের ডিজাইন করতেন, তারপরে শুটিং হতো। খুব অল্প সময় উনি শুটিং করতেন, কিন্তু উনি খুব পারফেকশনিস্ট ছিলেন, নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করতেন। তো এই দুটো ঘটনা আমাকে বুঝিয়েছে যে উনি একটা সাধারণ মেকার না, উনি মেকারদের মানে গুরু বলা যায়। উনি নতুন নতুন জিনিস উদ্ভাবন করতেন, তো উনি ভাঙতে চেষ্টা করতেন। উনি নর্মালি কোনো জিনিসকে উপস্থাপন করতেন না, ওটার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতো। এই মহান ব্যক্তির সম্পর্কে আমার মতো ক্ষুদ্র লোকের আর কি বলার আছে। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বরেণ্য গুণী মোস্তফা মনোয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শিল্পকলা অঙ্গনের, গণমাধ্যমের বরেণ্যজনেরা এখানে রয়েছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবার কেরামত মওলা, বরেণ্য নাট্যজন এবং বাংলাদেশ টেলিভিশনে জনাব মোস্তফা মনোয়ারের সহকর্মী, আমরা তার কাছে একটু জানতে চাইব। আমরা চ্যানেল আইয়ের পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাই। আসলে সব দিক দিয়ে তিনি আমার জনলাভদিনের পর তিনি আর গুরু। তার সঙ্গে পরিচয় যখন আমরা শান্তিনগরে একসঙ্গে থাকি, সেখান থেকে পরিচয় হতে হতে আমি আর্ট কলেজে তাকে শিক্ষক হিসাবে পাই। পরবর্তীতে যখন আমি টেলিভিশনে যোগদান করি, তাকে সেখানেও পাই, এবং তারপর তার হাত ধরে যতটুকু শিক্ষা, যা কিছু জীবনে গড়া, যা কিছু পাওয়া,
সেই আমার আরেক গুরু মুস্তফা মনোয়ারের কাছ থেকে। এমন এক ব্যক্তি, এমন এক ব্যক্তি মানুষ যে তার নিজের সমস্ত কিছু গুণ দিয়ে নিজেকে তৈরি করেছিলেন, বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রে, প্রোডাকশনের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, অবশেষে পাপেটের ক্ষেত্রে তার যে অবদান বাংলাদেশে, সে অবদান কেউ মিটাতে পারবে না। এবং টেলিভিশনে যে প্রোডাকশনগুলি তিনি করে গেছেন এই প্রজন্মের কাছে, লোকের কাছে, আগামী প্রজন্মের লোকেরা তার সে প্রোডাকশনগুলি দেখবে। এখন তো নানান রকম ক্যামেরা, নানান রকম আলো, নানান রকম কিছুর মধ্যে দিয়ে হয়। তখন একটা ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে তিনি বিরাট বিরাট অনুষ্ঠানগুলি করে দেশকে মুক্ত করে গেছেন। যেমন মুখরমণী বশীকরণ, যেমন রক্তকরবী। এই প্রজন্মের পর আর কোন প্রজন্ম এসে এই ধরনের নাটক করতে পারবে কিনা আমি জানি না। মুস্তফা মোহাম্মদ বেঁচে থাকবেন আজীবন তার কর্মের মধ্যে দিয়ে, এবং তাকে ছাড়াই যেতে কেউ আর এই বাংলাদেশে জন্মাবে না। আমি এই হিসাবে গর্ব অনুভব করি, জেনুল আবিদিনের পর যে কোনো ব্যক্তিকে আমি আর গুরু মেনে থাকি তাহলে মুস্তফা মোহাম্মদ। তার হাত ধরে আমি আমার পথ চলা শিখেছি, তার হাত ধরে আমি আমাকে গড়তে শিখেছি, তার হাত ধরে আমি আমার জায়গাকে একটা স্পষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি। এটা সব কিছু মুস্তফা মনোয়ারের জন্য। আমি তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানে যাবেন আল্লাহ যেন তাকে শান্তিতে রাখুন, এই কামনা করি। এবার বরেণ্য গুণী নাট্যজন এবং গণসঙ্গীতের গুণী আমরা শঙ্কর সাঁওজাল। মুস্তফা মনোয়ারের নামের আগে কোনো বিশেষণ দেওয়ার মতো কিছুই নাই। আমার মনে হয় এখন থেকে যদি শিল্প সংস্কৃতির ক্ষেত্রে কেউ অবদান রাখে, কেউ প্রজ্বলিত হয়, উদ্ভাসিত হয়, তার নামের আগে বিশেষণ হিসাবে মুস্তফা মনোয়ার বলা চলে। আমি কি বলবো যে আমি অতীব ভাগ্যবান যে উনি অসুস্থ হওয়ার আগে ওনার সাথে বেশ একটা বড় রকমের সম্পর্ক গড়ে উঠছিল। ওনার বেশ কিছু পোর্ট্রেট আমি তুলেছি এবং আমাদের একটি প্রকাশনা আদর্শলিপি নতুন করে প্রকাশের ক্ষেত্রে উনি একটা বড় উপদেশ আমাকে দিয়েছিলেন। আমি শুধু শেষে এইটুকুই বলবো যে আমরা হারাচ্ছি, হারাতেই হয়, কিন্তু এর পাশে পাশে যা কিছু জেগে উঠতে হয় সেরকমটা আর হচ্ছে না। তবে আমার মনে হয় যে এই শূন্যতাকে আমাদের প্রজন্ম তার জীবনী জানার পরে সেটাকে পূর্ণ করবে। আজকে এইটুকুই বলার। ধন্যবাদ। বাংলাদেশের মাগুরায় 1935 সনে জন্ম নেওয়া মুস্তফা মনোয়ার তার গুণে ছাড়িয়ে গিয়েছেন বিশ্ব। তার প্রভাব দেশের মতো সারা বিশ্বে প্রভাব ফেলেছে, সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আমরা আমাদের মধ্যে পেয়েছি জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বরেণ্য নাট্যজন, সাংস্কৃতিক সংগঠন। আমরা তার কাছে শুনতে চাইব, এবং চলচ্চিত্র নির্মাতা। মুস্তফা মনোয়ার সর্বগ্রাসী একজন শিল্পী, অর্থাৎ বাঙালি শিল্পের এমন কোনো পরিসর নাই, এমন কোনো আঙ্গিক নেই যেখানে তিনি অনুপস্থিত। যদি বলেন যে বাঙালির শিল্পের বা বাংলা শিল্পের দ্বন্দ্বতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার মানুষটি কে ছিলেন? মুস্তফা মনোয়ার। প্রয়োগের জায়গায় কে ছিলেন? মুস্তফা মনোয়ার। সেটা নাটকে বলেন, চলচ্চিত্র বলেন, পেইন্টিং বলেন, অর্থাৎ চিত্রকলা, যে জায়গায় আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ করি না কেন, আমরা মুস্তফা মনোয়ারকে দেখতে পাবো। তিনি পাপেট্রি যেটা, সেটা দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি যেভাবে 60-এর দশক থেকে কাজটি করেছেন, অর্থাৎ প্রায় 6 দশক তিনি বাঙালি শিল্প চর্চার সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন এবং কোনো রকম মোহ বা চাপের মুখে নত হননি। এটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা তার থেকে পেতে পারি। তিনি বাংলাদেশকে, তিনি একজন মুক্তিযোদ্ধা, আমরা অনেকে এটা বলি না, কিন্তু তিনি মুক্তিযোদ্ধা। 1971-এর মার্চ মাসের শুরু থেকে পাকিস্তান টেলিভিশনে তার যে অনুষ্ঠানগুলি যেত সেগুলো বহন করত আমাদের বাঙালির সাংস্কৃতিক চেতনা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা। এটি সবচেয়ে বড় ব্যাপার। এবং পরবর্তী পর্যায়ে তিনি 23শে মার্চের পরে তিনি চলে যান
26শে মার্চের স্বাধীনতা ঘোষণা হওয়ার পরে তিনি যান ভারতে চলে যান এবং ভারতে গিয়ে আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে ক্যাম্পগুলো ছিল, ট্রেনিং সেন্টারগুলো ছিল, সেখানে তিনি পাপেট দিয়ে কাজ করতেন। আরেকজনের কথা বলতে হয়, তার সাথে সেই সময় কাজ করেছিল শাহিদুল আলম টুটুল, তিনিও প্রয়াত চলচ্চিত্রকার এবং নাট্য অভিনেতা। সেখানে খুব সুন্দর পাপেট্রি তিনি রেখেছিলেন। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়াহিয়া খানের একটা বড় পাপেট ছিল। আবার আলো তো ছিল না, মাঠের মধ্যে সীমান্তে লড়াই চলছে, সেখানে মোস্তফা মনোয়ারের পাপেট্রিও হচ্ছে, সেটা আগুন জ্বালিয়ে, কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে সে আগুনের আলোতে আমরা চরিত্রগুলোকে দেখতে পেয়েছি এবং পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়টা দেখতে পাচ্ছে। সবাই অত্যন্ত উৎফুল্ল হতো তার এই কাজগুলো। অর্থাৎ শিল্পকে শুধু একটা একাডেমিক জায়গায় নয়, জনগণের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য মোস্তফা মনোয়ার ছিলেন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মনোয়ার, তার প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন চলছে, গার্ড অব অনারও প্রদান করা হবে। এবার চিত্রশিল্পী মনিরুজ্জামান, আমরা তার কাছে জানতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের যে বলয়, তার সৃষ্টি, তার সৃষ্ট কর্ম, তার যে অবদান, সেটা হয়তো গতকালকে নিভে গেল, কিন্তু তার প্রেরণা আমাদের মাঝে রইল। আমি মনে করি তিনি এদেশে সাংস্কৃতিক আন্দোলনে, মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনে, শহীদ মিনার নির্মাণে অনেক অবদান রেখেছেন। বাংলাদেশ বিনির্মাণে যে প্রচেষ্টা, সেটাকে তারা ব্যাপকভাবে এগিয়ে নিয়ে গেছেন তাদের মতো কিছু মানুষ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে যেহেতু তিনি বাংলাদেশে আসছিলেন, এই শিল্প আন্দোলনকে তিনি বেগবান করেছেন। আজ তিনি নীরব চলে গেছেন, কিন্তু আমরা দেশবাসী এবং তার যে প্রেরণা, তার যে উৎসাহ, তার যে আকাঙ্ক্ষা, সেগুলোকে আমরা বিনির্মাণ করব এই বাংলাদেশ গড়ার কাজেই। জনাব শামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ আর্ট কলেজের অধ্যক্ষ, সম্মানিত অধ্যক্ষ, আমরা তার কাছে জানতে চাইব। মোস্তফা মনোয়ার স্যারের দুটো দিক। প্রথমত, তিনি শিল্পের সকল শাখায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে বিচরণ করেছেন, এবং দ্বিতীয়টি হলো গিয়া এই সমস্ত শাখার একজন সংগঠক, সমস্ত প্রতিষ্ঠানের উনি হেড ছিলেন। ফলে দুইভাবেই বাংলাদেশের শিল্পকে উনি সমৃদ্ধ করেছেন, এটি প্রথম কথা। দ্বিতীয় কথাটি, আপনি যদি কোনো জাতির বুদ্ধিভিত্তিক বিকাশকে যদি গুরুত্ব দেন, আমরা যদি আমাদের বুদ্ধিভিত্তিক বিকাশের ধারাবাহিকতাকে যদি আমরা একত্রিত করতে চাই, তাকে স্মরণ করতে চাই, তাহলে মোস্তফা মনোয়ারের বিকল্প সেখানে নাই। আপনি দেখেন, আমাদের জাতিসত্তার যে শুরু, সেটি ভাষা আন্দোলন থেকে। মোস্তফা মনোয়ার স্যার স্কুলে পড়া অবস্থায় সেই ভাষা আন্দোলনের ছবি এঁকে নারায়ণগঞ্জে পোস্টার করেছে, প্রদর্শনী করেছে, এবং উনি ওই ছাত্র অবস্থায় অ্যারেস্ট হয়েছিলেন। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় গণসংগীতের অনুষ্ঠান করেও বাংলাদেশ টেলিভিশনে তিনি অবদান রেখেছেন। শিল্পী আব্দুল মান্নান, আমরা আপনার কাছে জানতে চাই। খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে স্যার আমাদের ছেড়ে চলে গেলেন। স্যারের আত্মার শান্তি কামনা করি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন চারুকলায়। আমি 63 সনে চারুকলায় ভর্তি হই, তখন ওনার হাত ধরেই আমি আসলে চারুকলায় ভর্তি হয়েছিলাম। তারপরে স্যার টেলিভিশন শুরু হলে 64 সনে চলে যান টেলিভিশনে। আমি 68-তে পাশ করে আবার 69-এ টেলিভিশনে চাকরিতে জয়েন করি। আবার স্যারকে সেখানে পেলাম। স্যারের মানে স্নেহধন্য হয়ে আমি আমার সারাটা জীবন টেলিভিশনের পেছনে সময়টা কাটিয়েছি। টেলিভিশনের চাকরির পরেও স্যারের সাথে বহুবার খুব ঘনিষ্ঠভাবে আমরা মিলেছি। স্যারের শিল্পকর্ম, সেটা বলার তুলনা অন্য কোথাও নাই। উনি এত ভালো শিল্পী, এত ভালো ছবি আঁকতেন। ওনার ছবি আঁকা এবং ওনার ড্রয়িংয়ের পাশে দাঁড়াবার মতো শিল্পী আমাদের দেশে খুবই কম আছে।
আজকে এই টেলিভিশন যেখানে চলে এসছে সব কিছুর একেবারে গোড়া ভাগে আমাদের মোস্তফা মনোয়ার স্যারের হাত ধরেই আজকে আমাদের দেশে এত টেলিভিশনের বিকাশ ঘটেছে। এইটা মানে আমরা সারা জীবন যতদিন বাঁচি মনে রাখবো, ইতিহাস মনে রাখবে। স্যারকে আবার আমার শ্রদ্ধা জানাই। স্যার যেখানে গেলেন শান্তিতে থাকুন, ভালো থাকুন। জনাব খায়রুল আলম সবুজ, অভিনয় শিল্পী, লেখক এবং বাংলাদেশ টেলিভিশনে বরেণ্য গুণী মোস্তফা মনোয়ারের সহকর্মী, আমরা তার কাছে একটু শুনতে চাইব। টেলিভিশনে যখন ছিলাম কয়েকদিনের জন্য, তখন যে মানুষরা ছিলেন এই ধরনের মানুষই ছিলেন সবাই, এবং তার যে আদর, তার যে ভালোবাসা, স্নেহ এবং তার যে শিক্ষা, সেটা একটা সাংঘাতিক জিনিস। মানুষ দুটো দিক আছে, একদিক দেখা যায় না, আরেক দিক দেখা যায়। যেটা দেখা যায় না সেটা মানুষকে তৈরি করে, উনি ওইটাকে ধরে মানুষকে তৈরি করতেন। অদ্ভুত মানুষ ছিলেন, এবং সত্যিকার অর্থে যদি মানসিকতা বলি, উনি একজন ছিলেন। এবং আমার ইদানিং যেটা মনে হয়, প্রতি মুহূর্তেই আমাদের তো এত মানুষ ছিল না কখনো, কিন্তু যারা ছিলেন তারা চলে গেলে মনে হয় মাথার উপর দিয়ে ছায়াটা চলে গেল, সেরকম একটা ফিলিং হচ্ছে। ভয়েড, একটা শূন্যতা কেমন যেন লাগছে, মনের মধ্যে কষ্ট হয়। আবার কোনোদিন আবার কি হবে, এরকম একটা প্রশ্ন জাগে। কিন্তু দেশ তো এটা এই মানুষ দিয়েই ভরতে হবে, দেশকে এই মানুষ দিয়েই ভরতে হবে, অন্যরকম মানুষের দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক মানুষ এখানে জমায়েত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোস্তফা মনোয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা সহ শুরু করে অভিভাবকদের হাত ধরে শিশুরা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং এই শিশুরা হয়তো আগামী দিনে তার কাজগুলোর মধ্য দিয়ে এই মানুষটাকে সত্যিকার অর্থে বুঝতে পারবে। এবং যিনি আমাদের শিশুদের জন্য জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুরে শিল্পী ভাই হয়ে হাজির হতেন, তার ধারণা করা, তার তৈরি করা পাপেট সেখানে ব্যবহার করা হতো, এবং আমরা বাংলাদেশ টেলিভিশনের গানের অনুষ্ঠানে পাপেট ব্যবহার করা এবং তার মধ্য দিয়ে শিশুদেরকে সঙ্গীত শিক্ষায়, শিল্পকলায় আগ্রহী করে তোলা, এই বিষয়ে তার যে একাগ্রতা, তার যে চিন্তা, এবং দেশের বিকাশের জন্য, একটি জাতির বিকাশের জন্য শিল্পকলা, সংস্কৃতি চর্চা, সুকুমার বৃত্তির উৎকর্ষ যে কতটা প্রয়োজন, এবং তার জন্য তিনি যে কত সুদূর প্রসারী চিন্তা থেকে কাজ করে গেছেন, তার প্রমাণ দেশের গণমাধ্যমে এবং তার প্রতিটি কর্ম জুড়ে তিনি 21শে পদকে ভূষিত হয়েছিলেন। এটি তার একটি রাষ্ট্রীয় সম্মাননা, কিন্তু তার প্রকৃত সম্মাননা মানুষের মনে মনে, মানুষের ভালোবাসায়, এবং এই মানুষের মনে, মানুষের ভালোবাসায় একজন মোস্তফা মনোয়ার বেঁচে থাকবেন অভিভাবক হয়ে, বাংলাদেশের শিল্প জগতের একজন মহিরুহ হয়ে। এবং মোস্তফা মনোয়ারের নামে বাংলাদেশের শিল্পকলাকে সমীহ করেন বিশ্বের অনেক দেশের মানুষ। এবং শুধু শিল্পকলায় তার নিজের যে জগৎ, চিত্রশিল্পের জগৎ, কিংবা তার সঙ্গে পাপ্পেট যুক্ত হওয়া, এর মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। তিনি সমৃদ্ধ করেছেন দেশের নাট্যশিল্পকেও, দেশের সঙ্গীত জগৎকেও, সবাই যেমন বলছিলেন। এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জাতি গঠনের জন্য যে প্রতিশ্রুতি নিয়ে, যে দায়বদ্ধতা নিয়ে কাজ করা উচিত, সেটিই করে গেছেন। 90 বছর পেরোনো, 91 বছরের সুদীর্ঘ জীবনে তিনি কখনো কর্মহীন থাকেননি। শেষ পর্যন্ত তিনি কাজ করে গেছেন, কথা বলে গেছেন, তিনি শিখিয়ে গেছেন, এবং যে শিক্ষা তার কথা, তার কাজের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বহমান। আমরা জানি পারিবারিকভাবেই তিনি এই শিল্পকলা, এই সৃজনশীলতার প্রতিভা ধারণ করেছেন। তার বাবা বরেণ্য কবি গোলাম মুস্তাফা, তার কবিতার কথা আমরা জানি, যিনি শিশু কিশোরদের জন্য লিখেছেন, বড়দের জন্য লিখেছেন, দেশ নিয়ে লিখেছেন, এবং যার কবিতার পংক্তি থেকে বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির মতো জনপ্রিয় অনুষ্ঠান কত আগে, এবং সেটি নির্মাণের সঙ্গে এই মোস্তফা মনোয়ারের যে ভূমিকা, এবং এই অনুষ্ঠানের নামকরণ থেকে শুরু করে অনুষ্ঠানের প্রয়োগে তার যে ভূমিকা, এবং সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন শাখায় শিল্পী তৈরি হওয়া, প্রতিভার যে বিকাশ ঘটার যে দৃষ্টান্ত, সেটা আমরা এখনও দেখে চলেছি। এবং সেই সময় তৈরি হওয়া মানুষেরা
এখন বিভিন্ন শাখায় যেভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন তা আমরা দেখতে পাচ্ছি, এবং এটি বলে দেয় যে একজন মোস্তফা মনোয়ার তার এই প্রয়াণের মধ্য দিয়ে শেষ হয়ে যান না। একজন মোস্তফা মনোয়ার বংশ পরম্পরায় এমনকি প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকেন। আমরা আমাদের মাঝে পেয়েছি শিল্পী হাশেম খানকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এর সম্মানিত শিক্ষক এবং বরেণ্য চিত্রশিল্পী। আমরা তার কাছে জানতে চাইব মোস্তফা মনোয়ার সম্পর্কে। একজন বিরল ব্যক্তিত্ব এবং মহান শিল্পী। তিনি তার জীবনকাল এদেশের সংস্কৃতিকে অনেক কিছু দিয়েছেন। জাতীয় যেটা শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের প্রতিষ্ঠানগুলো মুস্তফা খোকন ও তারা অ্যাডভোকেট প্রহ্লাদ দেবনাথ। মূল্যায়ন কতখানি হচ্ছে কি হবে না সেটা অন্য ব্যাপার। ফিল্ম সোসাইটি মোস্তফা মনোয়ার এমন একজন তার পক্ষে চিলড্রেন ছবি আঁকতেন। ফিল্ম সোসাইটি বাংলাদেশ যিনি হয়ে আমরা উঠলেন দেখতে পাচ্ছি শর্ট ফিল্ম ফোরামে টেলিভিশন অনেক আমাদের তার সেই যারা প্রথম জীবনে এসেছেন এই চারুকলায় শর্ট ফিল্ম শিক্ষকতার পক্ষ থেকে মাত্র 1 বাংলাদেশ বছর পরে তিনি যখন ফিল্ম টেলিভিশন সোসাইটি বাংলাদেশ তাকে অনুরোধ করছি একটু যাত্রা শুরু করলো। আমরা আগে বলেছি যে বাংলাদেশের শর্ট ফিল্ম যারা 1964 শুরু করেছেন একদম গোড়ার দিকে সেখানে তাদের একজন প্রযোজক অন্যতম যোগ দিলেন মানুষ অন্যতম পাইলট উপস্থিত সার্ভিস। মোর্শেদুল ইসলাম পাইলট সহ সার্ভিসে অন্যান্য নেতৃবৃন্দ চিলড্রেন্স ফিল্ম সোসাইটির পক্ষে শ্রদ্ধা নিবেদন যোগ করছি। দেওয়ার পরে মাত্র কয়েকদিনের মধ্যে সবাই দেখলো এই লোকটিকে ছাড়া যেন টেলিভিশন চলে না। মোর্শেদুল ইসলাম দাঁড়িয়ে তার শ্রেষ্ঠ একজন নিবেদন ভালো করছেন। গায়ক কিভাবে তার গান পরিবেশন করবেন, একজন এবারে কণ্ঠশীলন নাটক তার গোলাম নাটক সরোয়ার, উপস্থাপনা মীর করবেন, বরকত এর যে শৈল্পিক সহ দিকগুলো অন্যান্য ধীরে ধীরে সবাই নেতৃবৃন্দ এই মোস্তফা তাদের মনোয়ারের উপর সাথে নির্ভরশীল এসেছেন। হয়ে পড়লো। এই এবং সেই যে শ্রদ্ধা নিবেদন করবে বিস্ময়কর ব্যাপার ছিল বাচিক প্রথম যে প্রতিষ্ঠান নাটকটি হয় ঐতিহ্যবাহী একতলা দোতলা, কণ্ঠশীলন মাত্র স্বল্প গোলাম পরিসরে সরোয়ার, একটি কামরায় বাচিক শিল্পী মীর একটি বরকত সহ কামরায় অন্যান্য সেই নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন একতলা করবেন। দোতলার সেই যে দোতলা সেট BTS, দোতলা বাংলাদেশ বিল্ডিং ফটোগ্রাফিক নাটক সোসাইটি, যে সফলতার বাংলাদেশ পিছনে মোস্তফা ফটোগ্রাফিক মনোয়ারের সোসাইটির অবদান ছিল নেতৃবৃন্দ সিংহ তারা এসছেন, সবাই স্বীকার করে। শঙ্কর সাজল তো সেট সহ ডিজাইন অন্যান্য নেতৃবৃন্দ এবং কিভাবে অভিনয় করতে হবে, কি করতে হবে, যে এতগুলো গুণের একজন চিত্রশিল্পী হয়ে সোসাইটি যে মোস্তফা মনোয়ার তাদের করেছেন। শ্রদ্ধা নিবেদন তিনি করছি, এদেশের তাদের হারিয়ে প্রতি যাওয়া সেই যে পুতুল, গ্রামীণ পুতুল, তাকে আধুনিকায়ন করে তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তার যে সে পুতুলের যে তৈরি করার যে মানে যেটাকে বলে তার যে গুণ এবং মেধা এবং তাদের দিয়ে অভিনয় করা, এগুলো থাকবে এবং মোস্তফা মনোয়ারও থাকবে। তার শিষ্যরা যারা তাকে সবসময় অনুসরণ করেছেন, তার কাছ থেকে শিখেছেন, তাকে শ্রদ্ধা করেন। যেমন এবারে চ্যানেল আইয়ের অপেক্ষমান রয়েছে ফরিদুর রজা সাগর বাংলাদেশ নৃত্যশিল্পী স্বীকার করি সংস্থার সবসময় বন্ধুরা মোস্তফা মনোয়ার তারা তাকে তাদের কি প্রিয় দিয়েছেন। মানুষের তেমনি প্রতি এরকম বাংলাদেশ অনেকে, কার কথা আমি বলবো আর অনেক জাতীয় আছে। ভিত্তিক নৃত্যের মোস্তফা অন্যতম মনোয়ার সংগঠন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। একসময় আপনারা জানেন না হয়তো অনেকেই, আমাদের যে টাকা হয়, আমিও ছিলাম, ফারহানা চৌধুরী মোস্তফা বেবির মনোয়ার ছিলাম, আমরা টাকার নেতৃত্বে ডিজাইন, টাকাগুলো কিভাবে নকশা হবে, তেমনি আমাদের বাংলাদেশ সমাজ নৃত্যশিল্পী জীবনে সংস্থার শ্রদ্ধা সরকারি ক্ষেত্রে নিবেদন করা হলো। বেসরকারি ক্ষেত্রে যেখানেই নান্দনিকতা দরকার, শিল্প সুষমা দরকার, অনেকে সেখানেই ব্যক্তিগত উদ্যোগে মোস্তফা এসেছেন, মনোয়ার তাদের প্রতি ভালোবাসা জানাতে তার ঋণ রূপশ্রী শোধ করা যায় না। চক্রবর্তী তিনি বাচিক জয় শিল্পী। আমরা শুনছিলাম মোস্তফা মনোয়ার ছিলেন শিক্ষকদের শিক্ষক। আমরা তার মাধ্যমে দেশে শুধু শিল্পী সংস্কৃতি কর্মী তৈরি হয়নি, তৈরি হয়েছেন শিল্পকলার শিক্ষকেরা। বর্তমানে যারা বাংলাদেশে শিল্পকলা চারুকলার শিক্ষক হিসেবে কাজ করছেন তারাও মোস্তফা মনোয়ারের শিক্ষার্থী। সবাই হয়তো সরাসরি ক্লাসরুমের শিক্ষার্থী নন, কিন্তু কাজ করতে গিয়ে কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় সঙ্গ পাওয়ার সুবাদে তার কথা শুনে, তার নির্দেশনায়, তার পরামর্শে, তার কর্মের মধ্য দিয়ে তারা শিক্ষা লাভ করেছেন। এবং এই মোস্তফা মনোয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই ছিল এটি, নগরে বাস করে তার শিল্পকলায় তিনি গ্রামকে চিত্রায়ন করেছেন। অনেক বয়স পেরিয়েও শিল্পকলায় তিনি শিশুদের মতো সারল্যের সাথে তুলে এনেছেন। এবং এত বড় মাপের মানুষ, তিনি সব বয়সের সমাজের সব স্তরের মানুষের সঙ্গে যে সারল্য নিয়ে, যে ঔদার্য নিয়ে মিশেছেন এবং সব ধরনের কর্মকাণ্ডে নিজেকে যেভাবে অভিভাবক হিসেবে যুক্ত রেখেছেন,
সেজন্যই দল মত সময় কাল নির্বিশেষে মোস্তফা মনোয়ারকে সবাই শ্রদ্ধা জানিয়ে যান। তার কাজের কথা সবাই স্মরণ করেন, তার কাজকে, তার কাজের মধ্য দিয়ে পাওয়া বার্তাকে সামনের দিনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান। আমরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজনে তেমন প্রতিশ্রুতিগুলোই শুনছি। এখানে প্রবীণ শিল্পীরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন আসছেন নবীন শিল্পীরাও, শিল্প বোদ্ধারা, শিল্প অনুরাগীরাও এবং গণমাধ্যমের নবীন প্রবীণ সব শাখার কর্মীরা এখানে এসেছেন, কেউ কাজের সুবাদে, কেউ শুধুই শ্রদ্ধা জানাতে। এবং এই শ্রদ্ধা জানানো মানে শেষ শ্রদ্ধা জানানো নয়, এই শ্রদ্ধার হৃদয়ে ধারণ করে সময় থেকে সময়ে এগিয়ে যেতে। এবং মোস্তফা মনোয়ার তাই তার যে ছবি, তার যে প্রতিচ্ছবি মানুষের মনে মনে রয়ে যাচ্ছে, সেটি একজন অভিভাবকের প্রতিচ্ছবি, সেটি একজন শিক্ষাগুরু, দীক্ষাগুরুর প্রতিচ্ছবি। এবং মোস্তফা মনোয়ার শুধু শিল্পকর্মের মধ্য দিয়েই নয়, শিল্পী হয়ে যে সামাজিক সক্রিয়তা, সেটিও তিনি সব ক্ষেত্রে বজায় রেখেছেন। আমরা ভাষা সংগ্রামে তার ভূমিকার কথা জানি, অত্যন্ত অল্প বয়সে মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা জানি, যে সাহসী ভূমিকা। সে সময় তিনি একটি সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনে কাজ করেও রেখেছেন, গণসংগীতের আয়োজন সহ আনুষঙ্গিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমরা জানি পরবর্তীতে বাংলাদেশের সকল স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনে তিনি নিজেকে যুক্ত রেখেছেন তার শিল্পকর্মের মধ্য দিয়ে, তার শৈল্পিক নান্দনিক বার্তা প্রকাশের মধ্য দিয়ে। এবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম, আমরা তাকে পেয়েছি, আমরা তার কাছ থেকে জানতে চাইব। মোস্তফা মনোয়ার, আমরা তাকে মন্টু মামা বলে ডাকতাম আর কি। একদম ধরেন আমাদের যৌবনের শুরু থেকে মোস্তফা মনোয়ারের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয় আর কি। সেটি হয় সাংগঠনিক কারণেই। আমাদের একটি গানের দল ছিল, দলটার নাম ছিল আনন্দধ্বনি। সেইখানে আমরা সেই আনন্দধ্বনিতে যখন আমরা কোনো বিষয়ে সহযোগিতা দরকার হতো ওনার কাছ থেকে পেতাম, এবং উনি আমাদের অনেকটা সভাপতির মতো দায়িত্ব পালন করতেন। সেই থেকে আমরা দেখেছি যে মোস্তফা মনোয়ারের তো মানে তার তো কোনো গুণের শেষ নেই, এত গুণে গুণান্বিত মানুষটি যে ধরেন তিনি ভীষণ সুন্দর গান করতেন। তার গানের ভিতরে তার রবীন্দ্রনাথের গান ছিল তার প্রাণ। তো আর ছবি আঁকার ব্যাপারে তো তার কোনো জুরি নেই। নির্মাতা হিসেবে উনি সাংঘাতিক বড় একজন ছিলেন আর কি। তো ওনার একটা কথা মনে পড়ে, এটা ওনার মুখেই শোনা, সেটি হচ্ছে যে রক্তকরবী নাটক যখন বিটিভির জন্য তৈরি করেছিলেন মোস্তফা মনোয়ার, সেটি দেখে সত্যজিৎ রায় উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন তার। তো সেটা শুনে উনি মানে বলেছিলেন যে আমার নোবেল পুরস্কার পাওয়া হয়ে গেছে। তো এরকম একটা মানুষ, যে মানুষটি আমাদের যেমন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সম্মেলনের সময় উনি সবসময় উপস্থিত থাকতেন এবং শিশুদের নিয়ে উনি কাজ করতেন, শিশুদেরকে উনি শিল্পবোধের বিষয়গুলোকে অবহিত করতেন আর কি। এইভাবে মোস্তফা মনোয়ার একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের সমাজে ছিলেন। তো তাকে হারিয়ে আমরা আসলে বিশাল একটা কিছু হারালাম, যার কোনো মানে পূরণ হবে না কখনো আর কি। পেয়েছি বরেণ্য অভিনয় গুণী নিমা রহমান, যিনি পারিবারিকভাবে মোস্তফা মনোয়ারের স্বজন, অত্যন্ত স্নেহধন্য মানুষ। আমরা তার কাছে মোস্তফা মনোয়ারের স্মৃতি এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা শুনতে চাই। মামা বলে তাকে আমি কখনো দেখি, একদম শিশু বয়স থেকে আমার গুরু। আমি যা কিছু শিখেছি, যা কিছু করতে পারছি, সব মোস্তফা মনোয়ারের জন্য। তিনি ছোটবেলা থেকে আমাকে আবৃত্তি শিখিয়েছেন, বাচন ভঙ্গি কি হবে, কিভাবে কথা বলতে হবে, এগুলো সব শিখিয়েছেন। 1972 সালে কবি নজরুল ইসলামের বিদ্রোহী এবং বুদ্ধদেব বসুর জোনাকি নিয়ে তিনি একটা অনুষ্ঠান করেছিলেন, আমাকে দিয়ে করিয়েছিলেন। বিদ্রোহী জোনাকি নাম। সেই অনুষ্ঠানটা করার ফলে আমি 1975-এ জাতীয় টেলিভিশন পুরস্কার পাই। মন্টু মামা যে কী ছিলেন সেটা আমি বলতে পারবো না, খুব বলা
কষ্টকর। একজন মানুষ সব কিছু পারেন এইরকম তো দেখা যায় না। তিনি তাই ছিলেন এবং সেরকম হয়েই তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমাদের সঙ্গে সেই কেন্দ্রীয় শহীদ মিনার, যে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশার সঙ্গেও তার নাম জড়িয়ে গেছে। এই শহীদ মিনারের পেছনে লাল বৃত্ত স্থাপনের ধারণা করার মধ্য দিয়ে এবং তার প্রয়োগ ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা যতদিন থাকবে, এই মোস্তফা মনোয়ার তার সহযাত্রী হয়ে তার সৃজনশীলতার মধ্য দিয়ে, তার উদ্ভাবনের মধ্য দিয়ে, তার দিক নির্দেশনার মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মের মানুষের মনে বেঁচে থাকবেন। এবং আমরা আশা করি তার এই শ্রদ্ধার ধারাবাহিকতা বংশ পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যেতে থাকবে।